সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর, 20 গ্রেডে আসছে যেসব বড় পরিবর্তন। এদিকে ভাঙায় আবারও দুপক্ষের সংঘর্ষ, দুদিনে আহত 55। অপরদিকে বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার কে? এবং সবশেষে থাকছে বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ফিফা বিশ্বকাপ 2026 ভালোবাসেন, লাইক দিন। আপনার পছন্দের দলকে সাপোর্ট করতে চাইলে কমেন্টসে লিখে জানায় আপনার পছন্দের দলের নাম, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর, 20 গ্রেডে আসছে যেসব বড় পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হতে পারে বলে জোর আলোচনা চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে 20 গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে একাধিক নতুন চমক। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে স্কেলে শুধু মূল বেতনই বাড়ছে না, বরং পেনশন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাতেও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল বেতনে বড় পরিবর্তনের আভাস। নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সব স্তরের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে। প্রস্তাবিত হিসাব অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান 78,000 টাকার মূল বেতন বেড়ে দাঁড়াতে পারে 1,17,000 টাকায়। একইভাবে দশম গ্রেডের 16,000 টাকার মূল বেতন বেড়ে হতে পারে 24,000 টাকা, আর 20তম গ্রেডের কর্মচারীদের 8,275 টাকার বেতন বাড়িয়ে 12,375 টাকা করার প্রস্তাব রয়েছে। এদিকে আলোচনায় এসেছে আরও একটি বিষয়। প্রশাসনিক বিভিন্ন সূত্রে 11তম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের বেসিক বেতন 100% পর্যন্ত বাড়ানোর গুঞ্জন রয়েছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 20 গ্রেড বহাল রেখেই নতুন কাঠামো। নতুন পে স্কেলে সরকারি চাকরির বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনার চিন্তাও রয়েছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের বেতন 20,000 টাকা পর্যন্ত উন্নীত করার আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। পেনশন ও চিকিৎসা ভাতায় বাড়তি সুবিধা। নতুন পে স্কেলে শুধু চাকরিজীবীরাই নন, পেনশনভোগীরাও বাড়তি সুবিধা পেতে পারেন। প্রস্তাব অনুযায়ী মাসিক 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। 20 থেকে 40,000 টাকার পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় 75% এবং 40,000 টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য প্রায় 55% বৃদ্ধির সুপারিশ রয়েছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 75 বছরের বেশি বয়সীদের চিকিৎসা ভাতা 8,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বাজেটে বড় বরাদ্দের পরিকল্পনা। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় মেটাতে আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য করা এবং কর্মক্ষেত্রে উৎসাহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে সরকারিভাবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন পে স্কেলের বেতন কাঠামো ও সুবিধাগুলো সম্ভাব্য হিসাবেই বিবেচিত হবে। এদিকে ভাঙায় আবারও দুপক্ষের সংঘর্ষ, দুদিনে আহত 55। ফরিদপুরের ভাঙায় ইউপি চেয়ারম্যানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার সকালে ভাঙা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরতি বাবুনথালা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গতকাল শুক্রবার একই ঘটনায় সংঘর্ষে আহত হয়েছেন আরও 30 জন। স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের সংঘর্ষের সময় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এই সময় ভাঙা ফরিদপুর বরিশাল মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষকালে ভাঙচুর করা হয়েছে 10টি বাড়িঘর ও একটি চটকটি দোকানঘর। একই ঘটনাকে কেন্দ্র করে গত দুদিনে অর্থাৎ শুক্রবার ও শনিবার সংঘটিত সংঘর্ষে অর্ধশতাধিক আহত
আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের কয়েকদিন আগে চুমুরদি ইউনিয়নের টিকটকার আকরাম শেখ চুমুরদি ইউনিয়ন পরিষদে ঈদের চাল আত্মসাতের অভিযোগ তুলে চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লার বিরুদ্ধে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির সত্যতা যাচাই করা হয়। ভিডিও প্রচারণা কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বাবনতলা বাসস্ট্যান্ডে আকরাম শেখ ও চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল 5টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় প্রায় 30 জন আহত হয়। পূর্বদিনের ঘটনার জের ধরে রাতের বেলায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সংগ্রহ করতে থাকেন। সকাল হতেই চেয়ারম্যান সোহাগের লোকজন ও টিকটকার আকরাম শেখের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, রামদা, চাইনিজ কুড়াল নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়ে ওঠে। হাইওয়ে সড়ক অবরোধ করে নিজেদের শক্তি পরীক্ষায় তারা ধাওয়া ও পাল্টা ধাওয়া চালানোর পাশাপাশি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এই সময় সেখানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে দেয়। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মিনা বেগম জানান, ফেসবুক লাইভ নিয়ে দুই দলের সাথে সংঘর্ষ হয়েছে, কিন্তু আমার নিরপরাধ ভাইয়ের চটপটি দোকানটি ভাঙচুর করা হয়েছে। গরিবের উপর সবাই জুলুম অত্যাচার করে। তিনি চটপটি দোকান যারা ভেঙে ফেলেছে তাদের বিচার দাবি করেন। টিকটকার আকরাম শেখ জানান, তথ্য ভিত্তিতে ভিডিও প্রচার করেছি। চেয়ারম্যানের ভাই ও তাদের লোকজন আমার ওপর হামলা চালানোর ঘটনায় আমাদের লোকজন তার প্রতিবাদ করেছে। তিনি হামলার জন্য চেয়ারম্যানকে দায়ী করে বিচার দাবি করেন। চুমুরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লা বলেন, তথ্য যাচাই না করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এই নিয়ে কথা বলতে গেলে শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালানোর ঘটনায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার বিকেলে ও আজ সকালে দু দফায় দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। এই ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলারকে সবকিছু ঠিক থাকলে 11 দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ইউএসএ, মেক্সিকো ও কানাডা। আসন্ন এই বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলারকে, তার পারিশ্রমিক কত? সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক থেকে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। এর সবচেয়ে বড় ও চমৎকার উদাহরণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। 20 বছর পেরোনোতেই এই বার্সেলোনা উইঙ্গারের বাজার মূল্য এখন $401 মিলিয়ন বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5,000 কোটি টাকা। বিশ্বজুড়ে দামি খেলোয়াড়দের তালিকায় এখন তিনি সবার ওপরে। সমবয়সী অন্য যে কোনো ফুটবলারের থেকেও তার দাম প্রায় 3 গুণ। ইয়ামালের ঠিক পরেই আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হাল্যান্ড। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের বয়স 27 পেরিয়ে গেলেও এই তালিকার শীর্ষ 3-এ ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া শীর্ষ 10 জন দামি ফুটবলারের তালিকাটি দেখলে ইউরোপের বড় পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যই চোখে পড়বে। এই তালিকায় রিয়াল মাদ্রিদের 3 জন, বার্সেলোনার 2 জন ও ফরাসি ক্লাব পিএসজির 2 জনের জায়গা হয়েছে। তবে তালিকায় ফরাসি উসমান দেম্বেলের নাম নেই। অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি। এমনকি 2025-এর ব্যালন ডি অরও উঠেছে তার হাতে। ব্যক্তিগত এত বড় অর্জনের পরও দেম্বেলের না থাকার কারণটা বেশ পরিষ্কার। বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাদের বয়স, পারফরমেন্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপরই বেশি জোর দিচ্ছে। আর সেই কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণরাই। 2026 বিশ্বকাপের সবচেয়ে দামি 10 ফুটবলার: 1. লামিনে ইয়ামাল, বার্সেলোনা, $401.31 মিলিয়ন। 2. আর্লিং হাল্যান্ড, ম্যানচেস্টার সিটি, $298.37 মিলিয়ন। 3. কিলিয়ান এমবাপে, রিয়াল মাদ্রিদ, $235.32 মিলিয়ন। 4. জুড বেলিংহাম, রিয়াল মাদ্রিদ, $179.08 মিলিয়ন। 5. মাইকেল ওলিসে, বায়ার্ন মিউনিখ, $160.10 মিলিয়ন। 6. ফ্লোরিয়ান ভায়ার্টস, লিভারপুল, $158.76 মিলিয়ন। 7. ডেজিরে দুয়ে, পিএসজি, $157.34 মিলিয়ন। 8. জোয়াও নেভেস, পিএসজি, $152.78 মিলিয়ন। 9. আর্দা গুলের, রিয়াল মাদ্রিদ, $152.43 মিলিয়ন। 10. পেড্রি, বার্সেলোনা, $152.05 মিলিয়ন। এবং সবশেষে থাকছে, বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে।
11 জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে। এটা শুধু ব্রাজিলের নাগরিকদের জন্য। তারা 4K রেজলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করছে। ভারত বাংলাদেশের ফ্যান সমর্থকরা ইউটিউব বা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারিতকৃত ম্যাচগুলো দেখতে পারবে না, কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য এই চ্যানেল লক করা থাকবে। কেজি টিভির মূল প্রতিষ্ঠান লাইভ মোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কিনেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি। তাদের স্পোর্টস চ্যানেল ও জি5 অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল থেকে বিশ্বকাপের 104টি ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল নসরের রোনাল্ডো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভ মোডে বিনিয়োগ করেছেন। এই কোম্পানির সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে কেজি টিভি। এই ইউটিউব প্ল্যাটফর্ম বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে, কিন্তু এই সুবিধা পাবে শুধু ব্রাজিল।